মর্নিং নিউট্রিশনটা আমাদের জীবনে একটা দারুণ প্রভাব ফেলেছে আমাদের স্বাস্থ্য ভালো থাকার ক্ষেত্রে, সুস্থ থাকার ক্ষেত্রে, অ্যাক্টিভ থাকার ক্ষেত্রে। তো মর্নিং নিউট্রিশন কথাটার মধ্যেই রয়েছে নিউট্রিশন। নিউট্রিশন মানেটা হচ্ছে পুষ্টিকর খাবার দাবার, এবং সেইটা কোন পুষ্টিকর খাবার, কখন খাওয়া উচিত, এটা নিয়ে আলোচনা। আর এই খাবার দাবার আমার শরীরও যে গ্রহণ করে, সেটা একটা ছন্দে গ্রহণ করে। এবং সেইটাকেই বলছে, আমাদের শরীরে একটা বডি ক্লক বলে একটা ব্যাপার রয়েছে, যে দিনের আলো রাতের অন্ধকার এই ছন্দে তাল মিলিয়ে আমার শরীরের বিভিন্ন যে কাজগুলো একটা ছন্দে ছন্দে হতে থাকে। এটা অ্যাকচুয়ালি সার্কাডিয়াম রিদম, এটা বডি ক্লক অনুযায়ী হতে থাকে আর কি। অর্থাৎ দিনের আলো বাড়ার মানে হচ্ছে গিয়ে আমাদের এক প্রকার হরমোন নিঃসৃত বেশি হয়, আবার আর রাতের অন্ধকার হয়ে গেলে আরেক ধরনের হরমোনের সিক্রেশনটা বেশি হয়। ধরুন দিনের আলোতে যেটা বাড়ে সেটা হচ্ছে আহ, মানে কর্টিসল। আর রাতের বেলায় যেটা যে হরমোনটা বেশি প্রভাব বৃদ্ধি করে শরীরে, সেটা মেলাটোনিন। তো যখনই এই হরমোন গুলো বাড়ছে, ধরুন মেলাটোনিন বাড়ছে মানে কি আমার নিদ্রা আসবে, আবার কর্টিসল বাড়ছে মানে কি আমি অ্যাক্টিভ হব, জাগ্রত হব। হ্যাঁ, ওই সময় দেখা যাবে, রাতের দিকে দেখা যাবে আমাদের বিপাক ক্রিয়া হ্রাস পাবে। তখন যদি আমি হাই প্রোটিন খাই, তাহলে কিন্তু সেটা খুব একটা কাজে দেবে না। এই যে বডির যে একটা ছন্দ, সেইটাই হচ্ছে সার্কাডিয়ান রিদিম বা বডি ক্লক অনুযায়ী চলা। আমাদের লং লাইফ বা ভালো বা সুস্থ থাকতে গেলে এই রিদিমটা বা এই বডি ক্লক অনুযায়ী চলাটা আহ, ভালো হবে, যুক্তিযুক্ত হবে। তো এবারে যে বিষয়টা হচ্ছে যে প্রোটিন, আমরা জানি কি যে মানে ভারতীয়দের 8 জন, 10 জনের মধ্যে 8 জন অ্যাকচুয়ালি প্রোটিন ডেফিসিয়েন্সি আছে। প্রোটিন ডেফিসিয়েন্সি মানে কি, এখানে একটুখানি বলে নিই যে একজন সুস্থ স্বাভাবিক লোকের আহ, যত কেজি ওয়েট তত গ্রাম প্রোটিন ধরুন লাগে। তার মানে আমরা বিভিন্ন খাবার দাবার থেকে যেটা পাই, সেটা পুরোটা পাচ্ছি কিনা এইটা আমরা অনেকে জানিও না। মানে 10 জনের মধ্যে 8 জনের প্রোটিন ডেফিসিয়েন্সি থেকে যায়। আবার 9 অফ 10 ইন্ডিয়ানস আর আনএওয়ার, মানে আমরা সচেতন নই যে আমাদের অ্যাকচুয়ালি প্রোটিনের ঘাটতি হচ্ছে কি হচ্ছে না, এটা নিয়ে আমরা সচেতনও নই। তো এবার পরের পেজে যাই, যেখানে আছে প্রোটিন মানেটা কি। আমাদের সুস্থ স্বাভাবিক থাকতে গেলে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস, ফ্যাট, জল, এই যে 6টা খুব গুরুত্বপূর্ণ উপাদান লাগে, তার মধ্যে প্রোটিন একটা মেজর ফ্যাক্টর, এবং এটা বডি বিল্ডিং ব্লক বলা হয়। বিল্ডিং ব্লক অফ আওয়ার বডি। তার মানে একটা বাড়ি বানাতে গেলে যেরকম এক একটা ইটের প্রয়োজন, তেমনি একটা শরীর দাঁড়িয়ে থাকে প্রোটিনের উপর। আবার এই প্রোটিনও অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। হুম? সেই অ্যামাইনো অ্যাসিড যে তৈরি, সেই অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, সেটা পরে বলবো কি কি কতগুলো অ্যামাইনো অ্যাসিড লাগে। এবার এই অ্যামাইনো অ্যাসিডটা আমাদের শরীরে মূলত পাকস্থলীতে গিয়ে ব্রেকডাউন ঘটে। আমরা বিভিন্ন ভাবে যে খাবার দাবার থেকে প্রোটিনটা পাই, সেই প্রোটিনটা পাকস্থলীতেই মূলত HCl এর উপস্থিতিতে পেপসিন এনজাইমের মাধ্যমে সেটা ব্রেকডাউন হবে। ব্রেকডাউন হয়ে কি হবে না, ছোট ছোট অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, এবং সেই অ্যামাইনো অ্যাসিডটা বৃহদান্ত তারপর ক্ষুদ্রান্তে গিয়ে সেটা রক্ত মানে মাধ্যমে মিশবে, তারপরে সেটা বিভিন্ন কোষে যাবে। এবার এই যে অ্যামাইনো অ্যাসিড, কতগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে একটা প্রোটিন, প্রোটিন গঠন হতে গেলে কিছু থাকে যেটাকে বলছি আমরা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, কিছু থাকে সেটাকে বলা হচ্ছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল মানে যেটা আমার শরীর তৈরি করতে পারে না, খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়, যেটা বাইরে থেকে আমাকে নিতে হবে, বিভিন্ন প্রোটিন সোর্স খাওয়ার মাধ্যমেই নিতে হবে। সেই রকম অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 9খানা, যেগুলোর নাম এখানে আমি স্ক্রিনে দেখতেও পাচ্ছি। তো আর বাকি আছে যে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, খুব প্রয়োজন নয়, যেটা শরীর সিনথেসাইজ করতে পারে, তৈরি করে নিতে পারে। এইরকম বেশ কিছু 11টা মতো আছে, মোট 20টা অ্যামাইনো অ্যাসিড লাগে। যেরকম একটা শব্দ তৈরি হতে গেলে ভাওয়েল আর কনসোনেন্ট মিলেই তো হয়, ভাওয়েল না হলে কিন্তু একটা শব্দ তৈরি হয় না। তেমনি এই যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড 9খানা, এটা না হলে কিন্তু একটা প্রোটিন তৈরি হবে না, মানে ভীষণ গুরুত্বপূর্ণ। আবার এ- একটা কোনো প্রোটিন সোর্সে এই 9খানা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে না,
সেই কারণে আমাকে বিভিন্ন ধরনের প্রোটিন সোর্স নিতে হয়, যাতে আমি মেজর পোর্শন বা 9খানা অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আমার শরীর পেতে পারে। কেন দরকার? না, অ্যামাইনো অ্যাসিড এর ফাংশনটা কি? অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো কাজ করে। আমাদের মাসেল বিল্ড করে। হ্যাঁ। আর প্রায় 80% প্রোটিন ছাড়া মাসেল বিল্ডিং হবে না। 80% মাসেল প্রোটিন দিয়ে তৈরি। হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট করে। অ্যান্টিবডি, সাইটোকাইনিন সবই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি। এরপরে রয়েছে সাস্টেন এ নর্মাল ডাইজেস্টিভ সিস্টেম। হ্যাঁ। অর্থাৎ আমাদের ডাইজেস্টিভ সিস্টেমেও কিন্তু প্রোটিনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার ট্রান্সপোর্ট এসেনশিয়াল মলিকিউলস অ্যারাউন্ড দ্য বডি। আমাদের বডিতে রক্ত তো সংবহনতন্ত্রের কাজ করে, সেই যে রক্ত যে বয়ে নিয়ে যায় যে হিমোগ্লোবিন, হিম আর গ্লোবিন দিয়ে তৈরি হিমোগ্লোবিন। হিম মানে লোহা, গ্লোবিন মানে প্রোটিন, অর্থাৎ হিমোগ্লোবিনটা তৈরি হবে না প্রোটিন ছাড়া। আর তার না হওয়া মানে আমাদের ট্রান্সপোর্ট সিস্টেম, আমরা যেই খেলাম প্রত্যেকটা যে নিউট্রিশন বা নিউট্রিয়েন্টস, সেটা আমার শরীরে বাহিত হয়ে বিভিন্ন কোষে যেতে পারবে না, বা ব্যাঘাত ঘটে যাবে, ল্যাক অফ প্রোটিন। সাপোর্ট দা রেগুলেশন ডিএনএ বা আরএনএ, এইটার তৈরিতেও প্রোটিনের ভূমিকা যথেষ্ট রয়েছে। আমাদের যে জৈবিক বৈশিষ্ট্য, চরিত্র গঠন সবই কিন্তু এই ডিএনএ বা আরএনএ দ্বারা নির্ধারিত হয়, সেটাও প্রোটিনের দ্বারা। ব্রেকডাউন ফুড, প্রোটিন কি ফুডকে ব্রেকডাউন করে? তা না, বিভিন্ন এনজাইম যে তৈরি হয় সেটা কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়। তো সেই প্রোটিনের শর্ট হওয়া মানে এনজাইম তৈরি হবে না, তার মানে খাবারটাও ব্রেকডাউন ঠিকঠাক হবে না। গ্রোথ অ্যান্ড রিপেয়ার বডি টিস্যু। হ্যাঁ। এই যে সেল ডিভিশন হয়, সেখানে প্রোটিনের ভীষণ ভূমিকা রয়েছে। আর সেল ডিভিশন না হলে, প্রোটিন শর্ট হলে সেল ডিভিশন ঠিকঠাক হবে না, তখনই কিন্তু আমার গ্রোথ আটকে যাবে। কিংবা আমি আমার বার্ধক্যকে যে যদি আটকে রাখতে চাই, আমার এজটাকে ধরে রাখতে চাই, তাহলে প্রোটিন একটা ভীষণ ভূমিকা পালন করে। আবার মেক হরমোন অ্যান্ড ব্রেন কেমিক্যালস, অর্থাৎ অনেক কিছু হরমোন আছে যেগুলো কিন্তু প্রোটিন দিয়ে তৈরি হয়। হ্যাঁ। আহ, সেইটা কিন্তু প্রোটিন ছাড়া হবে না। আবার প্রোভাইডস এনার্জি সোর্স। প্রোটিন একটা একদম প্রোটিন থেকে আমরা প্রায় 4 কিলো ক্যালোরি এনার্জি পেয়ে যাই, এবং ধীরে ধীরে এইটা মেটাবলিজম হয়। তার মানে একটা ভালো রকম একটা প্রোটিন হচ্ছে ভালো রকম এনার্জি সোর্স, আমার শরীরে ক্যালোরি সরবরাহ করতে পারে। এবং আমার হেয়ার, নেল, স্কিন এটা ভালো রাখতে গেলেও প্রোটিনের জরুরি। তার মানে প্রোটিনটা ভীষণ প্রয়োজন, এবং সেখানে 9খানা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ প্রোটিন পাচ্ছি কিনা এটা খেয়াল রাখাও জরুরি। এবার এই যে প্রোটিনের রিকোয়ারমেন্ট, সেটা কত পরিমাণ লাগে প্রোটিন? একটা সুস্থ স্বাভাবিক, আগেও বলেছিলাম, একটা সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে 0.8 গ্রাম পার কেজি বডি ওয়েটে প্রোটিন পার ডে প্রয়োজন। অর্থাৎ আমার যদি 60 কেজি হয়, তাহলে 848 গ্রাম প্রোটিন পার ডে প্রয়োজন। হ্যাঁ। আবার যারা অ্যাথলেটিক্স, তাদের ক্ষেত্রে আরো এই পরিমাণটা বাড়বে। যারা আরো বেশি করে জিম টিম করে, তাদের জন্য আরো বেশি লাগবে। এই ব্যাপারটা হচ্ছে, প্রোটিন ছাড়া আমাদের দৈনন্দিনটা চলবে না। এবার প্রোটিন এর এসেনশিয়াল পার্ট। মর্নিং নিউট্রিশনের ক্ষেত্রে কি বলেছে, যে আমরা যখন সারা রাত্রি একটা লং গ্যাপ হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে না, রেস্ট নিচ্ছি, ঘুমিয়ে থাকছি, তখন কি হয়, আমার শরীরের মেটাবলিজম, গ্রোথ কিংবা মেনটেনেন্স এর ক্ষেত্রে প্রোটিন তার ভূমিকা পালন করে, প্রোটিনটা খালি হয়ে যায়, শেষ হয়ে যায়। সকালের দিকে দেখা যাচ্ছে যে নেগেটিভ প্রোটিন ব্যালেন্স, আমার শরীরে প্রোটিনটা নেই, শেষ। অর্থাৎ সেটা বিভিন্ন কাজে ব্যবহার হয়ে গেছে। তাহলে মর্নিং এই কিন্তু আবার ওই ব্যালেন্সটা দেওয়ার দরকার আছে। আবার বেশ কিছু পরিমাণ প্রোটিন যদি আমার শরীরে আমি সরবরাহ দিয়ে দিই, তাহলে কি হবে, আহ, আমার শরীরে প্রোটিনের সোর্সটা বা প্রোটিনটা বেশি পরিমাণ পাওয়ার সাথে সাথে একটা দারুণ ব্যালেন্স তৈরি হয়ে যাবে, এবং তখন সেলগুলো আবার প্রোটিন পেয়ে যাবে। বা তখন কি হবে, মেটাবলিজম রেটটা বাড়বে, এনার্জিটা পেয়ে যাবে, এবং আমার ক্লান্তি ভাবটা ওইগুলো থাকবে না, একটা এনার্জি সিস্টেম কাজ করতে শুরু করবে। হ্যাঁ। মর্নিং ব্রেকফাস্টে সেই জন্য প্রোটিন খাওয়াটা খুব জরুরি। সারাদিনের যা প্রোটিনের প্রয়োজন হয়, তার প্রায় 30% প্রোটিন ওই সকালবেলায় দেওয়া উচিত।
হায়ার হায়ার থার্মিক ইফেক্ট হয়। হায়ার থার্মিক ইফেক্ট ব্যাপারটা কি না, এক 1 গ্রাম মানে 100 গ্রাম বা কি বলে যে একটা প্রোটিন বা একটা খাবার তাকে থেকে তাকে ডাইজেস্ট করতে গেলে যে ক্যালোরিটা খরচ হয় সেটাকেই বলছে থার্মিক ইফেক্ট। অর্থাৎ 100 গ্রাম প্রোটিনকে ডাইজেস্ট করতে গেলে প্রায় 25 কিলো ক্যালোরি খরচ হয়। হ্যাঁ, আবার কার্বোহাইড্রেটের ক্ষেত্রে দেখা যাবে এটা 5 থেকে 10 গ্রাম মতো খরচ হয়। ফ্যাটের ক্ষেত্রে প্রায় ওই 0 টু 3 গ্রাম মতো খরচ হয়। তার মানে প্রোটিনটা আমার শরীরে ক্যালোরি বা মেটাবলিজম রেটটাকে বাড়াবে। হ্যাঁ, তো সেই জন্য প্রোটিনটা বেস্ট ফর আওয়ার হেলথ। হ্যাঁ, এবার আর হচ্ছে মানে আমি দীর্ঘক্ষণ ধরে এনার্জি সাস্টেন এনার্জি রিলিজ হবে ধীরে ধীরে, যেহেতু হুট করে কার্বোহাইড্রেটের মতো হুট করে আমার ক্যালোরিটা দেয় না, ধীরে ধীরে দিতে থাকে। তার মানে আমি দীর্ঘক্ষণ ধরে আমি ক্যালোরি পেতে পারবো, এনার্জি পেতে পারবো। এরপরে যেটা রয়েছে হেলদি হ্যাবিটস। হেলদি হ্যাবিটস মানে কি, আমাদের কোন ধরনের প্রোটিনটা খাওয়া উচিত। হ্যাঁ, প্ল্যান্ট বেসড না প্রাণীজ না উদ্ভিজ। উদ্ভিজ বেস প্ল্যান্ট প্রোটিনটা আমাদের ক্ষেত্রে ভীষণ ভালো। কারণ ওতে অনেক আহ, গুলো অ্যামাইনো অ্যাসিডও পাওয়া যাবে এবং কোলেস্ট্রল ফ্রি পাওয়া যাবে, কোলেস্ট্রল রিচ হবে না। প্ল্যান্ট বেস প্রোটিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমাদের বেটার ওয়েট ম্যানেজমেন্টের জন্য ব্রেকফাস্টে প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে দীর্ঘক্ষণ ধরে আমার এনার্জি থাকবে, ওয়েট লস করতে সাহায্য করবে, বেটার মেন্টাল হেলথের জন্য এটা ভীষণ প্রয়োজনীয়। এখানে একটা বিভিন্ন ধরনের খাবার দাবারের একটা চার্ট রয়েছে, ওই রকম খাবার গুলো খেলে মর্নিং ব্রেকফাস্টে তাহলে আমার প্রোটিন সোর্সটা ম্যাক্সিমাম আমি পেতে পারবো। এবার প্রোটিনের অভাব ঘটলে তো অনেক কিছুই ঘটবে। আমি বিস্তৃত ব্যাখ্যা করতে গেলে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, সেই জন্য এত বেশি ব্যাখ্যায় আমি যাব না। তো মর্নিং এর সময় অ্যাকচুয়ালি প্রোটিনটা কি ধরনের খাওয়া উচিত, সেটা হচ্ছে যে ঘুম থেকে উঠে 30 মিনিটের মধ্যে 30% প্রোটিন খাওয়া উচিত এবং 30 মিনিট ওয়ার্কআউটও করা উচিত। এটা এইটা যদি আমি হেলদি হ্যাবিটে নিয়ে আসতে পারি তাহলে দারুণ কাজ করবে আমার স্বাস্থ্য ভালো থাকার ক্ষেত্রে। কি বললাম না, 30 30 30, এই যে ব্যাপারটা, অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে 30 মিনিটের মধ্যে বডি রিকোয়ারমেন্টের, সারাদিনের রিকোয়ারমেন্ট প্রোটিন রিকোয়ারমেন্টের মধ্যে 30% কিন্তু প্রোটিন যেন আমি মর্নিং এই দিয়ে নিতে পারি শরীরকে। আর ফ্যাট, ফ্যাট নিয়ে আলোচনা। এবার এই ফ্যাট নিয়ে আলোচনা করতে গেলে যে আমাদেরকে ফ্যাট মানে আমরা কি জানি যে এটা কখন খাওয়া উচিত বা কি এটা। কারণ ফ্যাট নিয়ে আমাদের একটা ভয় কাজ করে। ফ্যাট মানে কোলেস্ট্রল, ফ্যাট মানে কিন্তু আমাদের একটা স্ট্রোক, হার্ট অ্যাটাক এই ধরনের ব্যাপারটা মাথায় কাজ করে। কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাট কিন্তু খুব খারাপ বা খুব ভালো এরকমটা নয়, কিন্তু ভীষণ প্রয়োজনও আছে শরীর। হ্যাঁ, ফ্যাট অ্যাকচুয়ালি আমার ব্রেনের প্রায় 60 থেকে 70% ফ্যাট দিয়েই তৈরি আমার ব্রেন। তার মানে ফ্যাট ভীষণ প্রয়োজনীয় ব্যাপারটা, কিন্তু এবার আমাকে জানতে হবে যে ফ্যাটের ফাংশনটা জানলে কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারবো। একটু আগেই বলেছিলাম যে ফ্যাট 1 গ্রাম ফ্যাট 9 গ্রাম মতো 9 কিলো ক্যালোরি ফ্যাট মানে এনার্জি রিলিজ করতে পারে শরীর। তার মানে একটা দারুণ একটা এনার্জি সোর্স এটা। এবং ফ্যাট যখন শরীরে থাকছে মানে এনার্জি স্টোরেজ হয়ে থাকছে, আহ, অনেক সময় আমাকে সেটাকে এনার্জি দিতে পারবে প্রয়োজনে। সেল ফাংশনের ক্ষেত্রে কিভাবে কাজ করে, সেলের মধ্যে তো প্রচুর ফ্যাট থাকে, সে কিন্তু সিকিউরিটি সিস্টেমের মতো কাজ করে। অবাঞ্ছিত অজানা অচেনা কোনো কিছু মেটেরিয়ালস কে প্রস্তুত করে ঢুকতে দেয় না। আহ, একটা সিকিউরিটি সিস্টেমের মতো ফ্যাট কাজ করে। ব্রেন ফাংশন, কারণ বললাম তো 60 to 70% ফ্যাট লাগে ব্রেন তৈরি হতে। হ্যাঁ, ইনসুলেশন অ্যান্ড প্রোটেকশন, অর্থাৎ ফ্যাটি লোক হঠাৎ করে আঘাত খেলে কিছু লাগে লাগে না, খুব মাংসলও নেই মানে শুধু হাড্ডি, তা তো লাগবেই। তারপরে ফ্যাট অ্যাকচুয়ালি সকাবজার হিসেবে একটা কাজও করে। তারপরে আমরা জানি যে কিছু কিছু নিউট্রিয়েন্টস আছে যেটা কিন্তু ফ্যাটি সলিউবল, কিছু কিছু আছে ওয়াটার সলিউবল।
তাহলে যেগুলো নিউট্রিয়েন্টস গুলো ফ্যাট সলিউবল, হ্যাঁ, যেরকম কে বা ওমেগা 3, এইগুলো কিন্তু আমার শরীরে যদি ফ্যাট অভাব ঘটে যায় তাহলে ওই নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব হবে না। হ্যাঁ, আর যেটা হচ্ছে কি আছে, এটা যে হরমোন প্রোডাকশন, মানে বেশ কিছু হরমোন আছে যেগুলো কিন্তু ফ্যাট দিয়ে তৈরি হয়, ফ্যাট লাগে তৈরি হতে গেলে। তার মানে ফ্যাট আমাদের শরীরে ভীষণ প্রয়োজনীয় ব্যাপার। আর আরেকটা হচ্ছে রিগার্ডিং হাঙ্গার এন্ড স্যাটাইটি, অর্থাৎ ক্ষুধা বা এগুলা নিবৃত্তির ক্ষেত্রে কিন্তু সাহায্য করে ফ্যাটটা। এবারে আসি, যে স্লাইডটা রয়েছে সেটাতে রয়েছে যে ফ্যাটের টাইপটা কি। ফ্যাট মানে লিপিড। আচ্ছা, লিপিড হচ্ছে তিন ভাগে ভাগ করতে পারি আমরা, সিম্পল, কমপ্লেক্স, ডেরাইভ। এবারে সিম্পলটা হচ্ছে ওয়াক্স এবং ট্রাইগ্লিসারাইড। এবারে সেই সিম্পল লিপিডস এর আবার দুটো ভাগ রয়েছে, গ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড আবার দুটো ভাগ রয়েছে, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। এবং আনস্যাচুরেটেড ফ্যাট যেটা, সেটা হচ্ছে পলি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, পুফা যাকে আমরা বলি, আর মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মুফা। এবারে পলিস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আবার দুটো পার্ট রয়েছে, ওমেগা 3, ওমেগা 6। ওমেগা 3-র মধ্যে যেগুলো আমরা মূলত পেয়ে থাকি সেগুলো হচ্ছে ইপিএ, ডিএইচএ, এএলএ। হ্যাঁ, তো ইপিএ মানে ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড, ডিএইচএ মানে ডিকোসা হেক্সানোয়িক অ্যাসিড। এই যে পার্ট গুলো রয়েছে, এইবারে আসি যে কমপ্লেক্স যেটা রয়েছে সেটা হচ্ছে পলি ফসফোলিপিড বা গ্লাইকোলিপিডস, কিংবা এই যে ড্রাইভ হচ্ছে স্টেরয়েড, স্টেরলস বা কোলেস্টেরল। এবার এই ফ্যাটের এই যে ভাগগুলো আমরা জানলাম, হ্যাঁ, এইখানে সব ফ্যাট তো খারাপ নয়। কিছু ফ্যাট আছে যেটা আমার শরীর অটোমেটিক্যালি সিনথেসাইজ করতে পারে, যেটা আমার প্রয়োজন নেই, যেরকম স্যাচুরেটেড ফ্যাট, এগুলো আমাদের শরীরের প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ কি না, স্যাচুরেটেড ফ্যাট হচ্ছে যে রুম টেম্পারেচারে সলিড হয়ে যায়, আর আনস্যাচুরেটেড ফ্যাট কিন্তু লিকুইড থাকে, অর্থাৎ জমে যায় না, শক্ত হয়ে যায় না। তার মানে এই যে স্যাচুরেটেড ফ্যাটটা আমার শরীর সিনথেসাইজ করতে পারে, তাই এই ফ্যাটের খুব একটা আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আর এই যে নন এসেনশিয়াল ফ্যাট যেগুলো, সেগুলো হচ্ছে স্যাচুরেটেড কিংবা মনো স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড ফ্যাট, এগুলো এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন নেই, খুব কম পরিমাণে নিলেও চলে। আর এবারে নন এসেনশিয়াল যেটা, স্যাচুরেটেড ফ্যাট বললাম, মনোস্যাচুরেটেড বলে দিলাম। এবারে নন এসেনশিয়াল ফ্যাটস কি না, এটা হচ্ছে ট্রান্স ফ্যাট। এটা ভেজিটেবল অয়েলস থেকে বা প্রেসার, হাইড্রোজেনের প্রেসার দিয়ে তৈরি হয়। এইগুলো ডু নট বিকাম র্যানসিড, এগুলো গন্ধ হয়ে যায় না, নষ্ট হয়ে যায় না। এগুলো অ্যাকচুয়ালি শরীরে 1%-এর থেকেও কম নিলেও চলে। হ্যাঁ, আহ, এইগুলো অ্যাকচুয়ালি কি বলবো, হাইড্রোজেনেটেড ফ্যাট। এই যে সুইট কিংবা মিষ্টি কিংবা ফ্রাইড ফুডসে কিংবা বেকারি ফুডসে এগুলো থাকে। হ্যাঁ, এইগুলো আমাদের খুব একটা প্রয়োজন নেই। তার মানে আমাদের শরীরে এগুলো বিভিন্ন ভাবে যারা প্রচুর বাজারে খাবার দাবার খাচ্ছে, সেই খাবার দাবার মাধ্যমে আমাদের শরীরে কিন্তু চলে আসে। এবার আসি এসেনশিয়াল যে ফ্যাট। এইটার আবার দুটো টাইপ আছে, ওমেগা 3 এবং ওমেগা 6। ওমেগা 3, ওমেগা 6 তো আমরা এমন পরিমাণে আমরা ভীষণ ভাবে নামগুলো জেনে গেছি। এবারে এটা কোথায় পাওয়া যায়, এই ডায়েটারি ফ্যাটসটা, পলিস্যাচুরেটেড, পলি আনস্যাচুরেটেড ফ্যাটটা, যে দুটো পার্ট বললাম, সেটা অ্যাকচুয়ালি মেরিন সোর্স বা সামুদ্রিক মাছ টাছে এগুলো প্রচুর পরিমাণ পাওয়া যায়। হ্যাঁ, সার্ডিন বা ম্যাকরোলা, এইসব জাতীয় মাছগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর এর মধ্যে যে পার্টটা রয়েছে, এএলএ বলেছিলাম, আলফা লিনোলেনিক অ্যাসিড যেটা, বা ইপিএ, ইকোসা পেন্টানোয়িক অ্যাসিড, কিংবা ডিএইচএ, ডিকোসাহেক্সনিক অ্যাসিড, এগুলো ব্রেন তৈরিতে বা আমার ব্রেনের নার্ভাস সিস্টেমকে কুল রাখার ক্ষেত্রে, আহ, বা হার্টকে ঠিক রাখার ক্ষেত্রে, ব্রেন ফাংশনকে ঠিক রাখার ক্ষেত্রে এটা ভীষণ কাজ দেয়। এইগুলো
এএল এটা মূলত উদ্ভিজে বেশি পাওয়া যায়, আর ডিএইচএ এবং ইপিএটা এটা সামুদ্রিক মাছে বেশি পাওয়া যায়। হ্যাঁ, এবং এইটা কি রেশিওতে নেওয়া উচিত আমাদের? এইটা হচ্ছে 1:2, এই রেশিওতে নেওয়া উচিত। অর্থাৎ 1 গ্রাম ওমেগা 3, 2 গ্রাম ওমেগা 6, এইরকম রেশিওতে যদি শরীরে আসে 3 গ্রামের মধ্যে 1 গ্রাম 2 গ্রাম, তাহলে কিন্তু এটা সঠিক কোয়ান্টিটি হবে। কিন্তু আমরা অ্যাকচুয়ালি নিই কত, সেটা ভয়ানক ব্যাপার। 1:20 এইরকম রেশিওতে আমরা পাই, যার ফলে একটা ইমব্যালেন্স ইফেক্ট আমাদের শরীরে পড়ে। হ্যাঁ, এবার ওমেগা 3 ফ্যাটি, এটা বললাম যে তিনটে জিনিস রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে, এএলএ, ইপিএ, ডিএইচএ। এই যে এখন অনেক বাচ্চা জন্ম নিচ্ছে, যেটা নার্ভাস সিস্টেম ডিস্টার্ব হচ্ছে, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু দারুণ কাজ দেয়। গর্ভ অবস্থায় মাকে যদি সাপ্লাই থাকে বা প্রচুর পরিমাণে ইপিএ, ডিএইচএ এগুলো থাকে শরীরে সাপ্লাই বাই ফুড বা বাই ফুড সাপ্লিমেন্ট, তাহলে এই ধরনের ব্যাপারটা, সমস্যাটা আসে না। তো সোর্স অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তো আগেও বলেছি যে প্ল্যান্ট বেসে খুব একটা ইপিএ, ডিএইচএ পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু মেরিন সোর্সে অর্থাৎ সামুদ্রিক জাতীয় প্রাণীগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এবার যারা মাছ খায় না তাদেরকে তো ফুড সাপ্লিমেন্টের উপর নির্ভর করতে হবে। ইম্প্যাক্ট অফ, যেটা বলছিলাম যে ইমব্যালেন্স আকারে আমাদের শরীরে 1:20 আকারে আসার ফলে কি ইফেক্ট করতে পারে। হ্যাঁ, এখানে প্রথমটাই লেখা রয়েছে 53% অফ ডেথ ইন ইন্ডিয়া ডিউ টু নন কমিউনিকেবল ডিজিজ। 53% লোক মারা গেছে যে এই ইমব্যালেন্স ফ্যাটের কারণেই, কিন্তু ট্রেস করা যায়। আর আমাদের এই যে ওয়েট, মানে কি বলে যে ওবেসিটি বাড়ছে, ভীষণ প্রচুর মোটা হয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা 1975 থেকে 2014, এই যে সময়কালের মধ্যে 4 লক্ষ মানুষের, মানে পুরুষের ক্ষেত্রে 4 লক্ষ থেকে 8 লক্ষ কিন্তু ওবেসিটি লোকের বৃদ্ধি পেয়েছে, ওবেসিটির মানটা বৃদ্ধি পেয়েছে। ওমেনের ক্ষেত্রে সেটা 8 লাখ থেকে 20 লাখে, 20 কোটিতে গিয়ে পৌঁছেছে। 4 লাখ থেকে 10 কোটি, আর 8 লাখ থেকে 20 কোটিতে গিয়ে পৌঁছেছে। মানে কি ভয়ানক সিনারি, ভাবুন। হ্যাঁ, যে কিভাবে আমাদের মানে অসচেতনতা, আমাদের ফ্যাট কনজাম্পশনের দিকে আমরা যখন খুশি জিভের টানে খাবার খাচ্ছি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, হ্যান ত্যান, ফলে এই যে ট্রান্স ফ্যাট বা বিভিন্ন ধরনের যে ফ্যাট গুলো আমাদের শরীরে চলে আসছে, যার ফলে কিন্তু আমাদের এই মোটা হয়ে যাচ্ছে। এবং এইটা আমাদের হার্ট অ্যাটাক, স্ট্রোক বা বিভিন্ন ভয়ানক অসুখ বিসুখ গুলোতে আসছে। হঠাৎ করে দেখা গেল 100% ব্লকেজ চলে এলো হার্টে। হ্যাঁ, তার কারণ কি? তার কারণ হচ্ছে এইগুলো। অবশ্যই তারপরে স্ট্রেস, টেনশন, অনেক ব্যাপার রয়েছে। তো বেনিফিটস অফ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, বেনিফিট কি কি আছে না? প্রথম হচ্ছে যে হার্ট হেলথকে আমার ভালো রাখে। অর্থাৎ হার্টে যদি আমার ব্যাড কোলেস্ট্রল না জমে, যদি আমি রেশিও অনুযায়ী ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ডিএইচএ, ইপিএ, এএলএ এগুলো যদি বেশি পরিমাণে নিতে থাকি বা রেশিও অনুযায়ী নিতে থাকি, তাহলে আমার হার্টে কোলেস্ট্রল জমবে না, বা হার্টের ভাল্ব পুরু হয়ে যাবে না, বা ধমনির মধ্যে জমবে না। হার্টটা আমার স্ট্রং থাকবে, ভালো থাকবে, বিভিন্ন ভালোভাবে পারফর্ম করতে পারবে। হ্যাঁ, এরপরে রয়েছে ব্রেন হেলথ। বলি ডিএইচএ, ইপিএ তো দারুণ ভাবে ব্রেনের উপর ইফেক্ট করে। স্মৃতিশক্তি বাড়া থেকে শুরু করে, ঠান্ডা ব্রেন কুল রাখার থেকে শুরু করে, হ্যাঁ, দারুণ ভাবে ব্রেনটাকে, ব্রেন হেলথের জন্য ভীষণ জরুরি ইপিএ, ডিএইচএ বা আলটিমেট ওমেগা 3। এবার ম্যানেজমেন্ট স্ট্রেস, আমাদের স্ট্রেস বা অ্যাংজাইটিকে কমিয়ে রাখতে পারে ওমেগা 3। জয়েন্ট হেলথের ক্ষেত্রেও দারুণ ভাবে কাজ করে। হ্যাঁ, স্কিন হেলথ, স্কিনকে ভালো রাখে, স্কিনের এজ কে কমিয়ে রাখতে পারে স্কিন হেলথ, আর চোখের দৃষ্টিশক্তিকে ঠিক রাখতে পারে। হ্যাঁ, হাড়ের হাড়কে ভালো রাখে। হ্যাঁ, ব্যালেন্স হেলথ লিপিড লেভেলস, এবং আমাদের শরীরে যে এই যে লিপিড প্রোফাইল, যেটা ওই মানে এইচডিএল, এলডিএল, ভিএলডিএল, এইটাকেও ব্যালেন্স রাখতে পারে ওমেগা 3। ওমেগা 3 ভীষণ অনেক ধরনের কাজ আছে। এবারে প্রশ্নটা হচ্ছে কি সাপ্লিমেন্টেশন ভীষণ জরুরি? হ্যাঁ, ইন্ডিয়ান ফুড, যেটা দেখা যাচ্ছে আমরা যে ধরনের খাবার দাবার খাই, তাতে কিন্তু সাপ্লিমেন্টটা ভীষণ জরুরি। কারণ আমাদের ফুড দিয়ে কিন্তু আমাদের রেশিও অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী 1:2 এই অনুপাতে ওমেগা 3 আসে না। হ্যাঁ, 1:20, অর্থাৎ 1 গ্রামের সাথে ওমেগা 6 20 গ্রাম চলে আসছে।
ফলে ভীষণভাবে সাপ্লিমেন্টেশন জরুরি। এবার আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এটা আমরা যেহেতু শাকসবজি খুব একটা বেশি কনজাম্পশন করছি না বা করি না বিভিন্ন ভাবে, তো সেই কারণে এটাও আমাদের শরীরে কমে যাচ্ছে। হ্যাঁ, এবং সেটা অ্যাভেলেবলও নয় খুব একটা বেশি। হ্যাঁ, আবার দ্বিতীয় যেটা হচ্ছে যে ইপিএম আর ডিএইচএ আমরা যে খাবার দাবার গুলো পাই খুব লিমিটেড হয়ে যাচ্ছে, খুব কম পরিমাণে পাই। ফলে ইমব্যালেন্স আকারটা তৈরি হয়েছে, ইউ টু কনজিউম হচ্ছে সাপ্লিমেন্ট। আমরা যদি সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারি তাহলে আমাদের এই ইমব্যালেন্স আকারটা থাকবে না। হ্যাঁ, হোয়েন শুড উই কনজিউম হেলদি ফ্যাট ডিউরিং দ্য ডে অ্যান্ড হোয়াট আর ইটস বেনিফিটস। এবার এইটা কখন খাওয়া উচিত, কোন সময় খাওয়া উচিত, এই আমরা সকালে খাবো না সন্ধ্যায় খাবো? হ্যাঁ, তাহলে সেই জায়গাটায় আসি যে আমাদের অ্যাকচুয়ালি মেটাবলিক রেট বাড়াতে ভীষণ কাজ দেয়। ফলে মর্নিং এ যদি আমি নিই, কারণ ওই সময়টাই আমার কাজের প্রয়োজন, আমার অ্যাক্টিভ থাকার প্রয়োজন প্রচুর, যার ফলে মেটাবলিক রেট বাড়াতে গেলে অ্যাকচুয়ালি দিনে এবং রাতে দু সময়ই লাগে আমার ডিএইচ এবং ইপিএইচ এর যে ব্যালেন্সটা ঠিক রাখতে গেলে। ফলে মর্নিং এও নেওয়া উচিত, আবার ইভিনিং এর সময়ও নেওয়া উচিত। কারণ সকালবেলাটাতে বাইল সিক্রেশন বলুন, নিউট্রিশন, বিভিন্ন রকমের নিউট্রিশন গুলো অ্যাবজর্পশনের ব্যাপার, মেটাবলিক রেট বাড়ানোর ব্যাপার, এই কারণেই কিন্তু বা এনার্জি এক্সপেন্ডিচারের ব্যাপার, ওই জন্য মর্নিং এ কিন্তু সাপ্লিমেন্টেশন বা ওমেগা 3 সাপ্লাইটা জরুরি। আর এইখানে একটা চিত্রতে দেখা যাচ্ছে যে যার যে মর্নিং এর নিউট্রিশন বেশি পরিমাণে নিয়েছে সে স্লিম ফিগার, আর যে কম নিয়েছে বা ফাস্টিং করছে, খাচ্ছে না, বা অনেকক্ষণ উপবাসে থাকছে, খালি পেটে থাকছে, সে কিন্তু মোটা হয়ে যাচ্ছে। তো এবার এইখানে বলেছে যে মর্নিং, আমি যেটা বললাম যে মর্নিং এবং ইভিনিং দুটো সময়ে ওমেগা 3 সাপ্লিমেন্টেশনটা জরুরি। কারণ মর্নিং এ আমার রিজার্ভ করবে, আর ইভিনিং ও রাতের যে সারা রাত্রির যে রিপেয়ার দরকার তার জন্য ওই সময়টাও এটা ব্যালেন্স সৃষ্টি করবে শরীর। এবার আসছে যে ইন্টারেস্ট কিছু ফ্যাক্টস আছে, যে একই তেল আমরা বারবার হিটিং করে খাই, তাতে কি হচ্ছে সেটা স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্যাচুরেটেড ফ্যাটস আমাদের প্রয়োজন নেই। যে কারণে আমাদের শরীরে আহ, মানে এই যে এলডিএল ভিএলডিএল বা এই এই ধরনের এইচডিএল, এইগুলোর ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এবারে কোল্ড প্রেসড অয়েলটা কিন্তু ভালো, হ্যাঁ, শরীর তুলনামূলক ভাবে ভালো করবে। রিফাইন তো অ্যাকচুয়ালি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ভালো শুধু ফ্যাট ছাড়া অন্য কোনো নিউট্রিয়েন্টসও থাকে না। হ্যাঁ, সেজন্য রিফাইন্ড তেল না খাওয়াই ভালো। কিছু টিপস এন্ড ট্রিক্স আছে কি না, কতটা পরিমাণ ওমেগা 3, তো একটু আগেই দেখলাম যে প্রচুর কাজ আছে, কিন্তু তাহলে কি হিউজ পরিমাণে আমি ফ্যাট খেতে থাকবো না? হ্যাঁ, লিমিট দরকার, কারণ প্রচুর ফ্যাটে তো শুধু ওমেগা 3 নেই, বাজে ফ্যাটটাও প্রচুর পরিমাণে চলে যাবে, তাহলে লিমিটেশনের ব্যাপার রয়েছে। সেখানে মেনের ক্ষেত্রে 25 গ্রামের বেশি পার ডে নেওয়া উচিত নয়, ওমেনের ক্ষেত্রে 20 গ্রামের বেশি না। আর ইনক্লুড আনস্যাচুরেটেড ফ্যাট হয় যেন, অর্থাৎ ওমেগা 3 টাইপের ফ্যাট যেন থাকে। হ্যাঁ, বা এই যে রোস্ট করে খাওয়া, গ্রিল করে খাওয়া, এয়ার ফায়ারে ফ্রাই করে খাওয়া, হ্যাঁ, ডিপ ফ্রাই থেকে অবশ্যই ভালো। হ্যাঁ, এই লেমন জুস, ভিনেগার, এইগুলো এটা বলেছে যে ভালো হবে। ইউজ ওয়েল, এখানে একটা কথা বলছে যে ধরো আমরা যে একই ধরনের মাস্টার অয়েল বছরের পর বছর ব্যবহার করেছি, না করে 15 দিন অন্তর যদি আমরা ব্লেন্ডটাকে চেঞ্জ করি, অর্থাৎ হয়তো অলিভ অয়েল 15 দিন ব্যবহার করলাম, মাস্টার অয়েল 15 দিন ব্যবহার করলাম, এরকম চেঞ্জ করলে খুব ভালো হয়। টেক্স, মানে আমরা যখন মাংস খাচ্ছি, এখানে একটা টিক্স বলেছে যে মুরগির মাংসের ক্ষেত্রে ছাল ছাড়িয়ে যদি খাই অনেকটা ফ্যাট কনজাম্পশন কমে যায়। হ্যাঁ, নেক্সট আসবো যে হেলদি হ্যাবিট। হেলদি হ্যাবিট মানে আমাকে একটু সচেতন আকারে খাওয়া, যাতে আমি আমার ওমেগা 3 বা ব্যালেন্স আকারে আমার শরীরে কিন্তু ফ্যাটটা আসতে পারে। তাহলে কিন্তু আহ আমার ইমব্যালেন্স আসবে না বা নানান অসুবিধার মধ্যে পড়বো না, হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব জায়গায় যাবো না। এবারে ডে 9 যে আলোচনাটা সেই জায়গায় আসবো, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট অ্যান্ড ডায়েটারি ফাইবার ইটস রোল অ্যাজ পার বডি। যেরকম বডি ক্লক অনুযায়ী হরমোনাল সিক্রেশন গুলো হয় বা আমার জেগে ওঠা নির্ভর করে, ঘুমিয়ে পড়া নির্ভর করে, তেমনি সেইগুলো ডাইজেস্টেরও ব্যাপারটা রয়েছে না। সেই
যে সময়টা আমি রাতের দিকে প্রচুর কার্বোহাইড্রেট খেয়ে নিলাম, কি ঘটবে? তার মানে তখন সেটাকে ডাইজেস্ট করার মতো, যেহেতু তখন রাতের দিকে মেলাটোনিন বেশি, তার মানে তখন ঘুম ঘুম ভাব, তখন ডাইজেস্ট বা বিপাক ক্রিয়াটা মন্থর হয়ে আসছে, তখন দেখা যাবে সেই কারণে রাতের দিকে প্রচুর খাওয়া মানে তখন তার সুগারের চান্সটা বেড়ে যায়। হ্যাঁ, তো বডি ক্লক অনুযায়ী কার্বোহাইড্রেটও নেওয়া উচিত। হ্যাঁ, এবার আসবো ইফেক্টস অফ নিউট্রিয়েন্টস অন। এখানে একটা সিনারিও দিয়েছে যে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের মধ্যে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেট শরীরে খুব তাড়াতাড়ি গ্লুকোজ ছেড়ে দেয়, আর প্রোটিন বা এনার্জি রিলিজ করে। প্রোটিন কিন্তু একটু সময় নেয়, ধীরে 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 এনার্জি রিলিজ করে। ফ্যাট আরো লেট করে এনার্জি রিলিজ করার ক্ষেত্রে। হ্যাঁ, এইটা একটা সিনারিও দিয়েছে। আচ্ছা, সেক্ষেত্রে প্রোটিন মধ্যম পন্থা, হ্যাঁ ভালো। হোয়াট আর দ্য কার্বোহাইড্রেটস? কার্বোহাইড্রেটটা কি এবার আসবো। কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি কি না, কার্বোহাইড্রেট হচ্ছে যে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের একটা যৌগ। মানে গ্লুকোজ মানে কি, C6H12O6। এরকম কার্বোহাইড্রেট কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে তৈরি একটা যৌগ, যেটা ভাঙলে পরে অক্সিজেন হাইড্রোজেন বেরিয়ে যায় এবং সেখান থেকে আমরা এনার্জি পাই, এটিপি পাই। প্রাইমারি সোর্স অফ এনার্জি, আমাদের শরীরের বডির প্রাথমিক কিন্তু এনার্জির সোর্স কিন্তু কার্বোহাইড্রেট। হ্যাঁ, সেই জন্য কার্বোহাইড্রেটটা আমাদের প্রচুর পরিমাণে আমরা নিয়ে থাকি, যাতে প্রচুর তাড়াতাড়ি এনার্জি পাই, পরিশ্রম করতে পারি। এসেনশিয়াল নিউট্রিয়েন্টস হুইচ ইনক্লুড, এতে কি আছে না, সুগার আছে, ফাইবার আছে এবং স্টার্চ আছে, শর্করা আছে। এবারে ফাইবারকে মানে শর্করাকে যদি বা কার্বোহাইড্রেটকে যদি ভাঙি, তাহলে দেখা যাবে সিম্পল এবং কমপ্লেক্স কার্বোহাইড্রেট। সিম্পল মানে সুগার, কমপ্লেক্সের আবার দুটো ভাগ, স্টার্চ, ফাইবার। ধরুন গমকে যদি আমি ভাঙি, পেশাই করি, তাহলে একটা খোসা বেরিয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি ফাইবার। আর যেটা থাকে সেটা আটা, আটা সেটা হচ্ছে স্টার্চ। আরো যদি সেই আটাটাকে আরো ফাইন করি, তাহলে সেটা হয়ে যাবে সিম্পল কার্বোহাইড্রেট বা সুগার। হ্যাঁ, তো এবার আসবো যে হেলথ বেনিফিটস অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। আমার প্রশ্নটা হচ্ছে তাহলে সিম্পলটা ভালো না কমপ্লেক্স ভালো? অ্যাকচুয়ালি কমপ্লেক্স কার্বোহাইড্রেটটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে তুলনামূলকভাবে ভালো। আহ, অর্থাৎ এই যে স্টার্চ কিংবা ফাইবার বা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেগুলো, আহ, যেগুলোকে হজম করতেও এনার্জি খরচ হয়। হেলদি হ্যাবিটস অফ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। কমপ্লেক্স কার্বোহাইড্রেট অ্যাকচুয়ালি আমাদের হেলথ বেনিফিটস কি আছে? কমপ্লেক্স কার্বোহাইড্রেটটা ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। ওয়েট ম্যানেজমেন্ট হবে মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া মানে হঠাৎ করে আমার শরীরে আহ, সে ক্যালোরি রিলিজ করছে না, ধীরে ধীরে করছে, বা তাকে ডাইজেস্ট করতেও একটা ক্যালোরি খরচ হচ্ছে, যার ফলে হঠাৎ করে ক্ষুধাটা আসে না, একটু সময় লাগে, যে কারণে কি হয় না, ওয়েট ম্যানেজমেন্টটা হতে শুরু করে। অর্থাৎ আমাদের ওয়েটটা কমতে শুরু। বেটার মেটাবলিক হেলথ, অর্থাৎ ডাইজেস্ট পাওয়ারটাকে বাড়াবে, ব্লাড সুগার লেভেলটাকে ঠিক রাখবে, এবং হার্ট হেলথটাকেও ঠিক রাখবে। মানে ধরুন actually প্রচুর যদি খেয়ে নিই কি হয়, তারপরে ঘুম পাই কেন? হ্যাঁ, তার মানে যখন প্রচুর খাচ্ছি, সেই খাবারটাকে ডাইজেস্ট করার জন্য, বা সে যখন তাড়াতাড়ি রক্তে সুগার হিসেবে ছড়িয়ে পড়লো, তাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য প্রচুর হিমোগ্লোবিন বা ব্লাড সার্কুলেশন পেটের দিকে বেশি দরকার হবে। মাথায় তখন রক্ত সরবরাহটা কমে যায়, যার ফলে কি হয় যে ক্লান্তি বোধটা চলে আসে এবং তখনই ঘুম ঘুম পায় প্রচুর খাওয়ার পরে। হ্যাঁ, তো এবার যেটা বলবো যে সেই জন্য সিম্পল কার্বোহাইড্রেট না খেয়ে কমপ্লেক্স কার্বোহাইড্রেট খাওয়া উচিত, যে আমার তাড়াতাড়ি রক্তে সুগারটা ছাড়বে না, একটু সময় নেবে। এবারে সেই রকম কমপ্লেক্স কার্বোহাইড্রেটের মধ্যে রয়েছে ডায়েটারি ফাইবার। ডায়েটারি ফাইবার আবার দু ধরনের হয়, একটা হচ্ছে ওয়াটার সলিবল, একটা হচ্ছে ওয়াটার সলিবল বা ইনসলিবল। সলিবলটা হচ্ছে জলে গুলে যাবে এবং যে আমাকে ক্ষুধা নিবৃত্তি বা হঠাৎ করে খিদা পাবে না, তো ডিলে করবে। হ্যাঁ, এবারে এটা হচ্ছে এর ব্লাড সুগার লেভেলটাকে মেনটেন করবে। আহ, এখানে আরো অনেক কাজ রয়েছে। এবারে ব্যাকটেরিয়া, এই যে অ্যাকচুয়ালি ফাইবারটা আমার শরীর গাটের মধ্যে যে গুড মাইক্রোবায়োম যে রয়েছে, গুড ব্যাকটেরিয়া ব্যাড ব্যাকটেরিয়া, তার খাবার হিসাবে এটা কাজে দেয়। যার ফলে ব্যাকটেরিয়া যখন গুড ব্যাকটেরিয়া বেশি লোড হতে শুরু করে, তখন আমার শরীরে ডাইজেস্ট পাওয়ারটাও বেড়ে যায়। হ্যাঁ, এবার ইনসলিবল মানে জলে গলে না। হ্যাঁ, সেটা মানে
ইনসলিবল। আচ্ছা, এবার ইনসলিবল ফাইবারের থেকে সলিবল ফাইবারটা আমার শরীরে ভীষণ প্রয়োজনীয় বা আরো বেশি উপকারী। হাউ ফাইবার ইমপ্রুভস গাট হেলথ। গাট হেলথটাকে কিভাবে, গাট হেলথ মানে আমার অন্ত্রে ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের স্বাস্থ্যটা কিভাবে ভালো করে না, অ্যাকচুয়ালি আমাদের ক্ষুদ্রান্ত বা বৃহদান্ত্রে যে গুড ব্যাকটেরিয়া এবং ব্যাড ব্যাকটেরিয়া রয়েছে তার খাবার হিসাবে কাজ করে ফাইবারটা। যখন ফাইবার শরীরে বেশি যাচ্ছে মানে গুড ব্যাকটেরিয়াটা বেশি লোড হচ্ছে, আর তখনই আমার স্বাস্থ্য বা আমার ডাইজেস্ট পাওয়ারটা বাড়ে। হ্যাঁ, প্রিবায়োটিক হিসেবে কাজ করে। হ্যাঁ, ফাইবার কোলেস্টেরল লেভেলটাকে কমিয়ে দিতে সাহায্য করে। ফাইবার পাসেস থ্রু দা সিস্টেম এন্ড ক্লিনস দা টক্সিন, টক্সিনটাকেও বের করে দিতে পারে। অর্থাৎ ফাইবার অত্যাবশ্যকীয়, প্রত্যেক দিন ফাইবার খাওয়া উচিত। আচ্ছা, কোয়ান্টিটি অফ কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি পরিমাণে নেওয়া উচিত, যেহেতু এটা প্রাথমিক সোর্স অফ এনার্জি আমাদের শরীরে, সেই ক্ষেত্রে দেখা যায় যে 50 to 55% টোটাল ক্যালোরি যে আমরা দরকার হয় তার কার্বোহাইড্রেট থেকে 52% আসা উচিত আর কি। এবং তাই লাগে আর কি। এরপরে আসবো হাউ মাচ ফাইবার ইউ শুড টেক, শুড ইউ টেক, কতটা পরিমাণ ফাইবার আমরা নিতে পারি। যারা এমনি নর্মালি থাকে তাদের ক্ষেত্রে 30 গ্রাম পার ডে। তার মানে একটা স্কুপে ফাইবারে তো 4.4, 8টা স্কুপ নিতে হবে তা নয়, আমরা বিভিন্ন খাবার দাবার থেকে তো ফাইবারটা পাই। মোটামুটি 2 স্কুপ সারাদিনে হলে কিন্তু একটা সেডেন্টারি লোকের ক্ষেত্রে, যারা ওয়ার্ক খুব একটা করে না, নর্মাল লাইফ লিড করে, তাদের ক্ষেত্রে হয়ে যাবে। কিন্তু যারা একটু বেশি পরিশ্রম করে তাদের 40 গ্রাম লাগে। হ্যাঁ, তার 2 জায়গায় 3 স্কুপ হয়তো খেতে হতে পারে আমাদের যে ফুড সাপ্লিমেন্ট ফাইবারটা রয়েছে আমার। হ্যাঁ, হেভি পরিশ্রম যারা করে তাদের ক্ষেত্রে আরো একটু বাড়ায়। ওমেনের ক্ষেত্রে সেরকম, সেডেন্টারি ক্ষেত্রে 25, মডার্নের ক্ষেত্রে 30, বা হেভি যারা ওয়ার্ক করে তাদের ক্ষেত্রে 40 গ্রাম ফাইবার পার ডে বিভিন্ন খাওয়া দাওয়ার থেকে প্রয়োজন হয়, এবং সেটা আসে না, যে কারণেই ফুড সাপ্লিমেন্ট হিসাবে আমাদের ফাইবারটা নেওয়া দরকার। আর ইউ ইটিং এনাফ ফাইবার? দেখা যাচ্ছে যে ইন্ডিয়ান সিনারিওতে যে 7 আউট অফ 10 ইন্ডিয়ানস ল্যাক ডেইলি ফাইবার রিকোয়ারমেন্ট। ডেইলি যে ফাইবার প্রয়োজন সেটা কিন্তু 10 জনের 7 জনেরই পূরণ হচ্ছে না। তো আমরা উই আর লাকি, আমরা এমআই করার সুবাদে এইগুলো জানতে পারছি। জানতে পারার কারণে আমরা সচেতন, এবং আমরা প্রত্যেকদিন সকালে বিভিন্ন খাবারের সাথে ফাইবার মিশিয়ে খেতে পারি, প্রোটিনের সাথে মিশিয়ে খেতে পারি, ওটসের সাথে মিশিয়ে খেতে পারি, বা বিভিন্ন খাবার দাবারের মাধ্যমে, বা এমনি জলেও আমরা পার ডে সকালে একবার ফাইবারটা নিতে পারি। এবার কোয়ালিটি অফ কার্বোহাইড্রেটস, কার্বোহাইড্রেট কোয়ালিটি বোঝার জন্য দুটো ব্যাপার রয়েছে। একটা হচ্ছে জিআই মানে গ্লাইসেমিক ইন্ডেক্স, একটা হচ্ছে জিএল গ্লাইসেমিক লোড। গ্লাইসেমিক ইন্ডেক্স মানে কোনো খাবার রক্ত প্রবাহে শর্করা বা সুগার কত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে, এইটাকে মাপার একটা ইন্ডিকেশন। মানে 0 থেকে 100 পর্যন্ত এর ইন্ডিকেশনটা হয়। হ্যাঁ, অর্থাৎ 100 মানে সব থেকে তাড়াতাড়ি সে ছেড়ে দেয়, যার জিআই 100, তার মানে দ্রুততার সাথে খাওয়ার সাথে সাথে রক্তে চলে গেল, এরকম ব্যাপারটা। আর যার একটু কম, এই মানটা পরপর কম, অর্থাৎ লোয়ের দিকে আসছে, জিরোর দিকে আসছে, সে তত ধীরে ধীরে রক্তে গ্লুকোজটা ছাড়তে শুরু করে, হ্যাঁ, সুগারটা ছাড়ে। তো এবার এটাই হচ্ছে জিআই, তার মানে আমাদেরকে দেখতে হবে যে লো জিআই, অর্থাৎ ধীরে ধীরে রক্তে সুগার দিচ্ছে, এইরকম ধরনের খাবার খাওয়া উচিত। হ্যাঁ, যারা খুব দ্রুততার সাথে দিয়ে দেয়, তার মানে ট্রাফিক জ্যাম হয়ে যেতে পারে, হঠাৎ করে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন, হঠাৎ করে প্রচুর পরিমাণে ইনসুলিনের প্রয়োজন হয়ে পড়বে, ট্রাফিক জ্যাম হবে, অর্থাৎ সে সুগারের পেশেন্ট হয়ে যেতে পারে। কিন্তু লো জিআই যুক্ত খাবার যদি আমি খাই, তাহলে কিন্তু সেটা ঘটবে না, ধীরে ধীরে সে ছাড়বে। হ্যাঁ, আর জিএল মানে গ্লাইসেমিক লোডটা কি না, একবার খাওয়ার, একবার সার্ভিসিং এ আমি কতটা পরিমাণ সুগার আমার শরীরে রক্তে মিশলো, এটাই হচ্ছে গ্লাইসেমিক লোড। এখানে একটা উদাহরণের মাধ্যমে দেওয়া আছে যে একটা লেমনে 80, গ্লাইসেমিক ইন্ডেক্স 80, অর্থাৎ 100 দিকে। হ্যাঁ, তার মানে এটা হাই, মানে লো জিআই না, হাই জিআই, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এর খাবার। কিন্তু যদি একটা সার্ভিসিং নিই তাহলে কিন্তু লো হয়ে গেল, গ্লাইসেমিক লোডটা লো হয়ে গেল। অর্থাৎ আমাকে খাবার খেতে গেলে, অনেকে কি আছে, খাবারের লোকের বিয়ে বাড়ি গেছি, আহ, পেয়েছি লোকের একদম গলা পর্যন্ত থাকিয়ে নিলাম, হ্যাঁ, সেরকমটা হলে গ্লাইসেমিক ইন্ডেক্স, সেখানে তো লো জিআই কি হাই জিআই এটা তো মেনটেন হচ্ছে না, আর সাথে সাথে আমি প্রচুর পরিমাণ লোড করে নিলাম আর
হ্যাঁ, সেটা নয়, আমাকে পরিমিত আহার গ্রহণ করতে হবে, বারে বারে গ্রহণ করতে হবে। হেলথ ইমপ্লিকেশন উইথ এক্সেস সিম্পল স্টার্চ, সিম্পল স্টার্চে ক্ষেত্রে কি কি আছে না, এখানে অনেক এনার্জি অ্যান্ড স্যাটাইটি যদি ইফেক্ট গুলো ঘটবে। তো এর পরেরটাতে যাই, পরেরটাতে সিগনিফিকেন্স অফ ফাইবার। ফাইবার ফাইবার স্লো ডাউন দ্য গ্লুকোজ অ্যাবজর্পশন। গ্লুকোজ কি মানে ফাইবার কি করে, সে গ্লুকোজকে দ্রুততার সাথে অ্যাবজর্ব রক্তে মিশিয়ে দেবে না, ধীরে 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 মেশাবে। এটা ফ্যাটিক দূর করবে, ক্লান্তি দূর করতে পারে, সাস্টেনেবল এনার্জি দেয়। কারণ ফাইবারটা হচ্ছে এক প্রকারের কার্বোহাইড্রেট, কিন্তু সে ধীরে ধীরে রক্তে এনার্জিটা ছাড়বে বা মিশবে, ফলে সে গ্লুকোজকেও ধীরে ধীরে মিশতে দেবে বা রক্তে মিশাতে সাহায্য করবে, ধীরে ধীরে তার কমিয়ে দেবে রেটটাকে। যার ফলে কি হবে, আমার সুগার মেনটেন হয়ে যাবে বা সুগারটাকে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, বেটার ডায়েট কোয়ালিটিকে বাড়াবে এবং ডাইজেস্টিভ ফিলিংটা আমার ভালো হবে, অর্থাৎ বেটার ডাইজেস্ট হবে এবং কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটা থাকবে না। কার্বোহাইড্রেট ইম্পর্টেন্স ইন মর্নিং নিউট্রিশন, মর্নিং নিউট্রিশনে এটারও খুব প্রয়োজন আছে। হ্যাঁ, কারণ মেটাবলিজম হারটার দরকার ওই সময়, সারা রাত্রি সব তো খালি হয়ে গেছে। হ্যাঁ, তখনই কিন্তু সকালবেলা আমাকে ভরপেট খাওয়ার দরকার আছে বা রাজার মতো খাওয়ার দরকার আছে। তখনই গাট ব্যাকটেরিয়াটাও ঠিকঠাক কাজ করবে, ইনসুলিনও ঠিকঠাক কাজ করবে এবং আমার শরীরের প্রয়োজনীয় এনার্জিটা ওই সময়টাই পেয়ে যাবে। তো এবার আসবো যে ফর বডি ক্লক অনুযায়ী ফুড ইনটেক করা, যে দা রোল অফ ফাইবার ইন বডি ক্লক। কারণ সেই বলবো যে রাতের দিকে যখনই আমি বেশি খাবার খাবো, তখন কিন্তু বডি ক্লক অনুযায়ী ওই সময় কিন্তু আমার বিভিন্ন ধরনের এনজাইম গুলো নিশ্চিত হওয়া কমে যাবে, তখন কিন্তু খাবারটা পুরো মাত্রায় ডাইজেস্ট হবে। বডি ক্লক অনুযায়ী খেতে গেলে মর্নিং এ প্রচুর ভালো পরিমাণ খাবার খেতে হবে, দুপুরের দিকে কম, রাতের দিকে একদম কমিয়ে দিতে হবে, এবং সেটা যত সন্ধ্যের কাছাকাছি খেয়ে নেওয়া যায়, 8টা 9টার মধ্যে খেয়ে নেওয়া যায় ভালো। তারপরে আমি 2 ঘন্টা অবশ্যই কাজ করতে পারি, 12টায় ঘুমোতে যেতে পারি, কিন্তু আমাকে বডি ক্লক অনুযায়ী একটু সূর্যাস্তের পরে পরে 8টা 9টার মধ্যে খেয়ে নেওয়াটা খুব জরুরি। আহ, এবার কি বলছে যে ফাইবার, একটু আগে বলেছিলাম যে ফাইবার আমার সেন্সেশন অফ স্যাটাইটি, অর্থাৎ হঠাৎ করে খিদা খিদা ভাবটা আসবে না, এই খিদা নিবৃত্তিটা করে দিতে পারে, অনেক লং টাইমটা করে দিতে পারে, কন্ট্রোল ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কন্ট্রোল করতে পারে। কিভাবে না, গ্লুকোজ গুলোকে সে রক্তে মিশতে দেয় না, আটকে রাখে, ধীরে ধীরে দিলে করে রক্তে মিশতে। হ্যাঁ, গ্যাস্ট্রিক ব্যাপারটা, আমার অ্যাসিডিটি ব্যাপারটা, এইগুলোকে সে ইমপ্রুভ করে। আর ফুড পেয়ারিং কি আছে না, হাই গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড উইথ প্রোটিন অ্যান্ড ফাইবার। আমি যে খাবারগুলো খাচ্ছি তার সাথে যদি প্রোটিন এবং ফাইবার মিশিয়ে দিই, তাহলে কিন্তু সেই খাবারের কোয়ালিটিটা বেড়ে গেল। হ্যাঁ, হোল গ্রেনস জাতীয় খাবার খাওয়াটা উচিত। হ্যাঁ, এক্সট্রা ভেজিটেবল খাওয়া উচিত। আর যদি পারতপক্ষে আমরা আমাদের চাল তো আছে লো জিআই, হ্যাঁ লো জিআই চাল আমরা খেতে পারি বা লো জিআই খাবার খেতে পারি। আমাদের কুইন রয়েছে, আমরা মাইন্ডফুল কুকিং টেকনিক্স কিংবা বিভিন্ন ধরনের যে খাবার দাবার গুলো আমাদের ট্রেনিং মাধ্যমে বিভিন্ন ভাবে পাচ্ছি, সেই ধরনের খাবার প্রিপারেশন করে যদি খাই, তাহলে খাবারের কোয়ালিটিটা বাড়বে এবং সেখানে প্রোটিন, কার্বোহাইড্রেট কিংবা ফ্যাট, এইগুলো পাওয়ার ক্ষেত্রে আমার ব্যালেন্স আকারে পেতে পারো। হ্যাঁ, টিপস কিছু রয়েছে যে যদি আমি হোল গ্রেন খাই, ওভার মানে রিফাইন্ড গ্রেনের থেকে যদি আমি হোল গ্রেনটা খাই, সেটা আমার স্বাস্থ্যের পক্ষে ভালো বা আমার হেলদি লাইফ স্প্যানের ক্ষেত্রে ভালো। ইট মোর ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, একটু বেশি পরিমাণে ফল এবং শাকসবজি খাওয়ার অভ্যাসে যাওয়া। হ্যাঁ, এবার কিছু সিড জাতীয় খাবার, এইগুলো আমাদের খাবারে অ্যাড করা দরকার আছে। এই ধরনের বা প্রচুর পরিমাণে জল খাওয়া বা নিয়মিত এককালীন প্রচুর জল না খেয়ে একটা নির্দিষ্ট টাইম অন্তর 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 করে আমি জল খেতে থাকলাম।
মোটামুটি জল খাওয়া উচিত। আমার শরীর বডি ওয়েট গুণিত 50 করে দিলে, ধরুন আমার 60 কেজি ওয়েট, 50 গুণ করলে 3000 হয়ে যাচ্ছে, অর্থাৎ 3 লিটার জল খাওয়া উচিত। এই ধরনের রেশিওতে যদি আমি জল খাই, তাহলে দেখা যাবে আমার মানে হাইড্রেশনটা ঠিক থাকবে, ডিহাইড্রেশনটা হবে না। এবারে সাইন। সাইন মানে কি? স্টার্ট এভরিডে উইথ গ্র্যাটিটিউড। আমাদের শরীরে আহ, আমাদের নেগেটিভ চিন্তা কিন্তু আমাদের অসুখ বিসুখকে ডেকে আনে। পজিটিভ চিন্তা ভীষণ দরকার। আমি সকালে উঠেই আমার যা কিছু আছে ভগবানকে যদি ধন্যবাদ দিই, যে থ্যাংক ইউ গড, যে আজকের দিনটা আমায় দিয়েছো, বা আজকে আমার যা কিছু আছে তার জন্য তুমি অ্যাকচুয়ালি, বা আমার আপলাইনকে যদি আমি ধন্যবাদ দিতে পারি, থ্যাংক ইউ আপলাইন, যে আপনার জন্য আমি এই বিজনেসটা পেয়েছি, আজকে এই জায়গায় আসতে পেরেছি। এটা কি বলবো, যে প্রত্যেকদিন সকালবেলা একটা গ্র্যাটিটিউড থাকা দরকার আছে, স্টার্ট উইথ। হ্যাঁ, বা পজিটিভ থিঙ্কিং দিয়ে প্রত্যেকটা দিন শুরু করা উচিত। কারণ অনেকেই ঘুম থেকে উঠতে পারে না। হ্যাঁ, উই আর লাকি। তো এবারে হ্যাভ ইউর নিউট্রিশন, পুষ্টিকর খাবার দাবার খাওয়ার একটা পজিটিভ চিন্তা ভীষণ দরকার। এবং আমার স্বাস্থ্য ভালো রাখার জন্যই আমি কিন্তু খাচ্ছি, আমার পরিবারকে ভালো রাখার জন্য খাচ্ছি। প্রত্যেকদিন এই ধরনের মাইন্ডফুল থিঙ্কিংটা দরকার, এবং সেই মতো করে কাজ করা দরকার আছে। ইন্টেনশনটা ক্লিয়ার রাখা উচিত, যে আহ, আমি বিছানায় শুয়ে শুয়ে বেঁচে থাকবো মেডিকেল সায়েন্স উন্নত হওয়ার কারণে, নাকি আমি সুস্থ থাকবো, দারুণ ভাবে হাঁটা চলা করবো, মস্তিষ্কে থাকবো, হ্যাঁ, 80-90 বছর বয়সের পর। নিউ আর্ন সামথিং নিউ। প্রত্যেক দিন একটা নতুন কিছু জানার কি বলবো, যে টিচেবিলিটি ভাব থাকার দরকার আছে। সব জানতা ভাব হলেই সর্বনাশ, সেটা নয়। হ্যাঁ, এই যে মর্নিং নিউট্রিশন হচ্ছে, যে কিছু নতুন জানতে পারবো, প্রত্যেকদিন একটা লার্নিং মুডে থাকা, এটা দরকার। আর এক্সারসাইজ ডেলি, যেটা আগেও বলেছিলাম, 30-30-30, যে 30 মিনিট ঘুম থেকে ওঠার পরে 30 মিনিটের মধ্যেই ব্রেকফাস্ট, এবং সেটা নিউট্রিশিয়াস, বা আমার শরীরের প্রয়োজনীয় 30% প্রোটিনটা নিয়ে নেওয়া উচিত। আর 30 মিনিট ওয়ার্কআউট বা এক্সারসাইজ করা দরকার আছে। প্রতিটি খাওয়ার পরে যদি একটু হাঁটাহাঁটি করতে পারি তো অবশ্যই ভালো। হ্যাঁ, এবার যেটা বলবো, যে গতকাল যে কলকাতার মিটিং এ গেছিলাম, সেখানে একটা দারুণ লাস্টে টিভি থেকে শুনলাম, যে একজন মাছ বিক্রেতা প্রত্যেক মাছ বিক্রি করতে যাচ্ছে, ডেকে ডেকে যাচ্ছে, যে জ্যান্ত মাছ আছে, জ্যান্ত মাছ আছে, জ্যান্ত মাছ আছে। তো কেউ কিনছে, কেউ কিনছে, এরকম যাচ্ছে। একজন বুড়িমা বলছে যে, তোমার কাছে তাজা মাছ হবে? বলছে, হ্যাঁ, জ্যান্ত মাছই তো দিচ্ছি। বলছে, না না, আমি জ্যান্ত মাছ, আমি তাজা মাছ চাইছি। বলছে, মানে মাছ বিক্রেতা কনফিউজড, তাজা মাছ আবার জ্যান্ত মাছই তো তাজা। বলছে, না, আমি তো আমার তো আমি তো জ্যান্ত, তা বলে কি আমি তাজা? তো এই মর্নিং নিউট্রিশনের মাধ্যমে এইটা দারুণ একটা মেসেজ, যে আহ, তাজা থাকতে গেলে এখনই, এই ইয়াং বয়স থেকেই, আমরা যারা ইয়াং আছি বা যারা বয়স, প্রত্যেকেরই ক্ষেত্রে, যে এখন থেকে যদি আমি স্টার্ট করি, তাহলে আমার লং লাইফ তাজা থাকে, বিছানায় শুয়ে না। এটাই মর্নিং নিউট্রিশনের উদ্দেশ্য, যে আমরা কতটা ভালো থাকতে পারি, কতটা সুস্থ থাকতে পারি, এবং সারা জীবন সুস্থ থাকতে পারি।